আলজেরিয়া পরীক্ষা দিয়ে সকালে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি মার্টিনেজ, রাতে মাঠে নামছে ফেভারিট ফ্রান্স। গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দিল্লির ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ ও আটকে রাখার তথ্য ঠিক নয়, জানালেন উপদেষ্টা ডক্টর জাহেদ। শুধু ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না বাংলাদেশ। আনোয়ারা ইচনা ইকোনমিক জোন সহ একনেকে 5 প্রকল্প অনুমোদন। 100 উপজেলায় হবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও 10 জেলা। উদার বাসি নেটে ওটা শেষ বলছে খেয়াল যেতে পারবো না, আমার মেয়ের সংসারীটাও বোধ হয় টিকিয়ে রাখতে পারবো না। বললো যে সফটওয়্যারের সমস্যা, কবে সফটওয়্যার ভালো হবে এটা জানি না। পেনশনের টাকা পাওয়ার আগেই মারা যাচ্ছেন 30% শিক্ষক। উপেক্ষিত 6 মাসে পরিশোধের আইন, সফটওয়্যার জটিলতার অভিযোগ। 5 বছরের জটে বেসরকারি বোর্ড। এবং পুশ ইনে সহায়তার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে আটক 7। একের পর এক ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সংসদে আলোচনায় গড়িমসির অভিযোগ বিরোধী দলের। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আলজেরিয়া বধে 3টি ভিন্ন ফরমেশনে খেলার কৌশল সাজিয়েছে আর্জেন্টিনা। প্রতিটি ফরমেশনে দেখা যেতে পারে ভিন্ন স্কোয়াড। প্রতিপক্ষের শক্তিমত্তা প্রাধান্য দিয়ে একাদশ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন হেড কোচ। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্কোয়াড কেমন হতে পারে, যুক্তরাষ্ট্রের কানসাস থেকে বিশ্লেষণ করেছেন এস.এম. ইকবাল। লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, তিনি দল নির্বাচন করেন প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তখনও এই মাস্টার মাইন্ডে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই বিষয়গুলো। আর্জেন্টিনার সবশেষ অনুশীলন আর লিওনেল স্ক্যালোনির যেই ক্যারেক্টার, সেটি যাচাই করে অন্তত ধারণা পাওয়া যায় কমপক্ষে 3টি ফরমেশন নিয়ে ভাবছেন এই মাস্টারমাইন্ড। ফরমেশন যদি 4-4-2 হয়, অর্থাৎ এই ফরমেশনটা মোটামুটি আর্জেন্টিনার প্রিয় ফরমেশন। এই ফরমেশনে যদি লিওনেল স্ক্যালোনি দল সাজান, তাহলে তিনি সেন্টার ব্যাকে খেলাবেন 2 জন ডিফেন্ডার। সেই 2 জন ডিফেন্ডারদের একজন হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং অপরটি হচ্ছেন নিকোলাস ওতামেন্ডি। আর রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গনসালো মন্তিয়াল, আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ফাকুন্দো মেডিনাকে। এবার যদি মিডফিল্ড পজিশনে আসি, এই মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার মোটামুটি 3 জন ফুটবলার অটো চয়েস। একজন হচ্ছেন ম্যাকালিস্টার, আরেকজন হচ্ছেন এনজো ফার্নান্দেজ, আরেকজন হচ্ছেন রদ্রিগো ডে পল। তাদের সঙ্গে দেখা যেতে পারে থিয়াগো আলামাদাকে। আর আক্রমণ ভাগে যথারীতি লিওনেল মেসির সঙ্গে যুক্ত হতে পারেন লাউতারো মার্টিনেজ, তবে সম্ভাবনা রয়েছে হুলিয়ান আলভারেজেরও ঢুকে পড়ার। এবার যাই, আর্জেন্টিনা যদি 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজায়, তাহলে কেমন হবে এই দলটা? সেক্ষেত্রে আমরা রক্ষণ ভাগে প্রথমে যে 4 জনের কথা বলেছি, সেই 4 জনই সেখানে থাকবেন। তবে মিডফিল্ড পজিশনে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য কাটা পড়তে পারেন থিয়াগো আলামাদা। আক্রমণ ভাগে ইনক্লুশন হবে লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজের সঙ্গে নিকো গঞ্জালেসের। সেই ক্ষেত্রে শুরুর একাদশে যদি হুলিয়ান আলভারেজ ঢুকে যান, তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। লিওনেল স্ক্যালোনি কিন্তু 3-5-2 এই ফরমেশনেও স্কোয়াড সাজাতে পারেন। 2 জন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি এবং একসঙ্গে হচ্ছে কুতি রোমেরো অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো, তাদের সঙ্গে ঢুকে পড়তে পারেন লিসান্দ্রো মার্টিনেজ। আর মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে তিনি এনজো ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডে পলের সঙ্গে একপাশে যুক্ত করতে পারেন উইলিয়ানো সিমিওনোকে, এবং একই সঙ্গে যুক্ত হতে পারেন নিকো গঞ্জালেস। আর ফরওয়ার্ড লাইনে যথারীতি থাকবেন লিওনেল মেসি। হুলিয়ান আলভারেজ যুক্ত হচ্ছেন নাকি লাউতারো মার্টিনেজ যুক্ত হচ্ছেন, সেটা নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। সেই বিষয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট একেবারেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ। দেশেও বিশ্বকাপের উন্মাদনা। রাজধানীর শাহবাগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী তানভীর হাসান, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর শাহবাগে, চলছে বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে অন্যরকম একটা উন্মাদনা। আপনারা জানেন যে আগামীকাল প্রথম মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে সে উচ্ছ্বাস ছেয়ে গেছে আর্জেন্টিন সাপোর্টারের মধ্যে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থকরা শোভাযাত্রা আয়োজন করেছেন। সেই শোভাযাত্রার আগ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন।
ঘোড়ার গাড়ি থেকে শুরু করে নানা সাজে ভুবুজেলা বাসী সহ আর্জেন্টিনার সাপোর্টাররা এখানে এসেছেন, তারা উৎসব করছেন এবং তারা বলছেন যে আগামীকাল আলজেরিয়ার সাথে তাদের যে ম্যাচটি আছে সেই ম্যাচেরই এক প্রকার অগ্রিম বিজয় উৎসবই তারা এখান থেকে আজ উদযাপন করতে চাচ্ছেন বা শুরু করতে যাচ্ছেন। এখান থেকে এই মিছিলটি চলে যাবে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরে। সেই রবীন্দ্র সরোবরতে গিয়ে তারা বলছেন যে তারা আগামীকাল সকাল 7টায় যে ম্যাচটি আছে আর্জেন্টিনার, সেই ম্যাচটি একসাথে উপভোগ করবেন। এরপর বিজয় উৎসব করে সেই উৎসবের মধ্য দিয়ে কিন্তু তারা এই মাঠ ছেড়ে চলে যাবেন, আবার পরবর্তী ম্যাচ দেখার জন্য প্রস্তুতি নেবেন। বাংলাদেশে বিশ্বকাপ মানে ব্রাজিল আর্জেন্টিনার একটা অন্যরকম উন্মাদনা। আপনারা সবাই জানেন ব্রাজিলের ম্যাচ হয়ে গেছে, ম্যাচটি ড্র হয়েছিল, তারপর আর্জেন্টিনার ম্যাচ রাত পোহালেই শুরু হবে। এই শুরুটিকে কেন্দ্র করে বা ম্যাচকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের উৎসব চলছে। এখানে সাউন্ড বক্স থেকে শুরু করে ভুবু জেলা থেকে শুরু করে সব কিছুই তারা দিয়ে আনন্দ করছেন, উৎসব করছেন। তো রাজধানীর শাহবাগ থেকে আমি যদি একটু বলতে চাই, আমার কাছে আর্জেন্টিনার সাপোর্টারদের যে শোভাযাত্রা ছিল সেই শোভাযাত্রা সর্বশেষ ছিল এইটুকুই। সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানীর শাহবাগ থেকে। অন্য প্রসঙ্গ, আগের সরকারের আমলে দুর্নীতির সঙ্গে অপচয় হয়েছে, তাই চলমান প্রকল্প বিচার বিশ্লেষণ করে পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ সাকিব। একটি বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা ইকোনমিক জোন সহ 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 100 উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় প্রায় 800 একর জমিতে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলা হচ্ছে। গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্প নির্মাণে একনেক ইতিমধ্যে 4189 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে। এর লক্ষ্য বিপুল বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান। মঙ্গলবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির 5ম সভায় নতুন পুরাতন মিলে 5টি প্রকল্পে 7,003 কোটি 36 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, 60 ভাগের উপরে সম্পন্ন হওয়া প্রকল্পগুলো দ্রুততার সঙ্গে শেষ করা হবে, আর যেসব প্রকল্পের কাজ 30% নিচে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন প্রকল্পের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করা হবে। 60 ভাগের উপরে যে সমস্ত প্রকল্পগুলো আছে চলমান প্রকল্পের মধ্যে, সেগুলো যেহেতু অনেক অর্থ ব্যয় হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে চলছে, সেইগুলোকে আমরা যথাসম্ভব তাকে র্যাশনালাইজ করে এগুলোকে শেষ করার দিকে যাচ্ছি। অন্যদিকে 60 ভাগের নিচে যেগুলো আছে, বিশেষভাবে 30-এর নিচে যেগুলো আছে, সেগুলোকে যতটা রিস্কোপিং করা যায় এবং সবুজ পাতার যে প্রকল্পগুলো তার সাথে ইন্টিগ্রেট করা যায়, তার জন্য আমরা কাজ করছি। প্রতিমন্ত্রী বলেন, পতিত সরকারের আমলে দুর্নীতির পাশাপাশি অপচয় হয়েছে অনেক বেশি। কিছু কাজের অস্বীকার করা কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে, সেরকম কিছু কিছু জায়গায় আমরা সেটা দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা জায়গায় তদন্ত করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি, যাতে করে এগুলো চিহ্নিত করতে পারি। কেবলমাত্র ওই প্রকল্পের বিষয়কেই চিহ্নিত করার জন্য না, ভবিষ্যতে যাতে এরকম আর কিছু না হতে পারে তার জন্য আমরা আসলে এখান থেকে বলা চলে যে প্রয়োজনীয় লেসনগুলো নিচ্ছি। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে 3টি প্রকল্প পাশ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে 1টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। প্রকল্পগুলোর মধ্যে সরকার অর্থায়ন করবে 4,536 কোটি 10 লাখ টাকা এবং ঋণ নেওয়া হবে 2,467 কোটি 26 লাখ টাকা। এই প্রকল্পটি প্রথমে সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের আরও 10 জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথমন্ত্রী জানান, ঢাকার পার্শ্ববর্তী ও দেশের দক্ষিণাঞ্চলে সম্প্রসারিত হবে রেল সেবা। সরকার ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর পায়রা পর্যন্ত রেল সংযোগ নির্মাণে চীন ও কোরিয়ার প্রস্তাব পেয়েছে বলেও দাবি করেন রেলপথমন্ত্রী। এদিকে পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। দেশে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সব জেলায় রেল নেটওয়ার্ক সম্প্রসারণে বহুবার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে রেল নেটওয়ার্কে যুক্ত 49টি জেলা। এ অবস্থায় সংযোগের বাইরে থাকা জেলাগুলোতে রেল সুবিধা পৌঁছে দেওয়া সহ সেবার মান বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে চায় সরকার। মন্ত্রিপরিষদ বিভাগে রেলমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী বলেন, আরও 10টি জেলায় রেল যোগাযোগ স্থাপনে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। শিগগিরই রেল নেটওয়ার্ক সম্প্রসারণ সংক্রান্ত প্রকল্প প্রণয়নের কথা জানান তিনি। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল 64 জেলাকেই আমরা রেল যোগাযোগের সাথে যুক্ত করতে চাই। সেই লক্ষ্যে নতুন আরও 10টি জেলাকে কিভাবে রেল সংযোগ বা রেল যোগাযোগ বা রেল সেবা নিশ্চিত করা যায় সে ব্যাপারে রেল লাইন এবং তার সার্ভিস প্রসারিত করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। শেখ রবিউল আলম জানান, ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর পায়রা বন্দর পর্যন্ত রেল রুট তৈরিতে চীন, কোরিয়া সহ কয়েকটি দেশ অর্থায়নে আগ্রহী। এছাড়া পদ্মা এবং যমুনায় দ্বিতীয় সেতু নির্মাণের বিষয়টি সরকারের পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা স্তরে আছে বলেও জানান মন্ত্রী। চীনের অনেক প্রস্তাব ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন আমার মন্ত্রণালয়ে আছে, সেখানে অনেকগুলি প্রকল্প আছে যেটাতে চীনের আগ্রহ আছে এবং তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচক। আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছি। নিশ্চয়ই চীন এগিয়ে আসতে চায়, অতীতেও এখনো। উভয় দেশের স্বার্থ এবং রাইট রক্ষা করে, বেনিফিট রক্ষা করে যেসব প্রকল্পগুলি একমত হওয়া যাবে সেইগুলি গ্রহণ করা হবে। পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, বিতর্ক তৈরি হওয়ায় সেখানে গাছ লাগানোর সিদ্ধান্ত হয়েছে। এদিকে মহাখালী টার্মিনাল সরাতে উত্তরায় 50 বিঘা জমি অধিগ্রহণের পরিকল্পনা চলছে। পর্যায়ক্রমে রাজধানীতে কোনো বাস টার্মিনাল থাকবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দিল্লি বিমানবন্দরে 2 ঘন্টা বসিয়ে রাখার প্রতিবাদে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে না সরকার। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 18 মাস শেষে সম্পর্ক পুনরুদ্ধারে একযোগে কাজ শুরু করে বাংলাদেশ ভারত। বিএনপি সরকার গঠনের পর ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছিল দুপক্ষ। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা দেয়ায় ফের আলোচনায় দুদেশের সম্পর্ক। এরই মধ্যে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে নয়াদিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে মুখ খোলেন ডাক্তার জাহিদুর রহমান। বলেন, ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হেনস্থার শিকার হওয়ার প্রতিবাদে ভারতে প্রবেশ না করে দেশে ফিরে আসেন তিনি। তবে আটক করে জিজ্ঞাসাবাদের তথ্য সঠিক নয়। আমি ওখানে একটা ব্যক্তি হিসেবে যাইনি, আমি এই সরকারের একজন প্রতিনিধি হিসেবে গেছি, রাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে গেছি। ফলে আমার সাথে ওখানে যা হয়েছে আমার কাছে মনে হলো যে আমাদের ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ করা দরকার। সেই কারণে আমি আসলে ব্যাক করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা মিডিয়াতে দেখেছেন, একটা পর্যায়ে তারা খুবই চেষ্টা করেছেন আমি যেন ভারতে প্রবেশ করি এবং আমার যে নিয়মিত যে কর্মকাণ্ড সেটায় অংশগ্রহণ করি, কিন্তু আমি সেটা আর করিনি। আমার মনে হয়েছে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে একটা সিগনেচার থাকা দরকার। অনাকাঙ্ক্ষিত আচরণের জেরে 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না বলেও জানান উপদেষ্টা ডাক্তার জাহেদ। বলেন, কেবল ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনো দেশের সঙ্গেই কাজ করবে না সরকার। বাংলাদেশের সাথে ভারত না, শুধু অন্য যে কোনো দেশের সাথে ভবিষ্যতে যে কোনো এনগেজমেন্টে আমাদের একটা সুস্পষ্ট নীতি আছে। কোনোভাবেই আমরা চাই না কোনো দেশের সাথে খুব খারাপ কোনো পরিস্থিতি হোক, কোনো শত্রুতা তো দূরেই থাকুক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, আমাদের স্লোগানের মধ্যে আছে, সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে রাখবো, তার মাধ্যমে প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবার বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। এটা চাপ তৈরি করা কোনোভাবেই উচিত না। দিল্লি বিমানবন্দরে হেনস্থার ঘটনায় পরবর্তী যে কোনো পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় নেবে জানিয়ে উপদেষ্টা বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখা হচ্ছে বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয় তার যা যা করণীয় তারা করছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পুশব্যাগ ঘিরে সীমান্তে থামছে না উত্তেজনা। চাঁপাইনবাবগঞ্জে এক নারীকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দেয় বিজিবি। তবে বিএসএফকে সহায়তার অভিযোগে 7 বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়া 3 দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর 2টি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন নারীসহ 9 জন। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি।
সীমান্তে একের পর এক পুশিং চেষ্টা ঘিরে উত্তেজনা, তবে প্রতিবারই বিজেপির কঠোর অবস্থানে ভারতে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এর আগে গ্রামবাসী আটক করে রেখেছে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের রকুনপুর সীমান্ত দিয়ে নৌকায় এক নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত বাহিনী। স্থানীয়রা টের পেয়ে ওই নারীকে আটকে রাখে। খবর পেয়ে বিজিবি পুশিনের চেষ্টা প্রতিহত করে। প্রতিবাদের মুখে শূন্যরেখায় অবস্থান করলেও পরে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়। এদিকে ওই নারীকে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়। রোদ বৃষ্টি মাথায় নিয়ে ৩ দিন ধরে কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন নারী শিশু সহ ৯ জন। রোববার সকালে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিএসএফকে প্রতিহত করে বিজিবি। পরে পতাকা বৈঠকেও সমাধান না হওয়ায় ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজের ভেতরে অবস্থান নেন তারা। বিএসএফ বিডিআর তারা আলোচনা করতেছেন, এই আলোচনার অবস্থায় আছেন, কিন্তু তারা কোন দেশের নাগরিক এখন কোনো সিদ্ধান্ত পৌঁছাইতে পারতেছে না। দুই পক্ষে সরকার যদি বসে এটা সমাধান করে তাহলে বাংলাদেশের পক্ষেও ভালো, ভারতের পক্ষেও ভালো। এছাড়া ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায় কাটেনি পুশিন আতঙ্ক। অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজেপি। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। পুশিন নিয়ে আলোচনার জন্য সংসদে নোটিশ দেয়া হলেও সরকারি দল গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অভিযোগ করেন তিনি। সংসদে জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে সমাধানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বলেন, জনগণের স্বার্থে সংসদে যৌক্তিক ভূমিকা রাখবে জামাত। সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন, আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করবো না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। যেটা সংসদে সমাধান হওয়ার সংসদে হবে, যেটা না হওয়ার রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না। বছরের পর বছর ঘুরেও মিলছে না পেনশন। টাকা পাওয়ার আগেই মারা যাচ্ছেন ৩০% বেসরকারি শিক্ষক। অবসর সুবিধা বোর্ডের সফটওয়্যারে সমস্যা ও লাল ফিতার দৌরাত্মের অভিযোগ ভুক্তভোগীদের। শিক্ষকদের জন্য বেগম খালেদা জিয়ার নেয়া প্রকল্পটি রাজনৈতিক কারণে স্থবির করে রাখে আওয়ামী লীগ সরকার। কামরুল হাসানের রিপোর্ট। অবসরে যাওয়া বাবা এখন প্যারালাইজড। চট্টগ্রামে হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। পেনশনের ভাতার জন্য মেয়ে ঘুরছে অবসর ও কল্যাণ ট্রাস্টের দপ্তরে দপ্তরে। গাইবান্ধার এক স্কুলের নৈশ প্রহরী শফিউল আলমের সংগ্রামটাও দীর্ঘদিনের। অবসরের টাকাটার জন্য ঘোরাঘুরি করতেছি, ঘুরে করতে আমার দিন যাচ্ছে। আমি বোধহয় বাসি নেটে একটা শেষ বয়সে খায়াও যেতে পারবো না, আমার মেয়ের সংসারীটাও বোধহয় টিকিয়ে রাখতে পারবো না। 6 মাস ধরে উনি প্যারালাইজ রোগী, হাত পা চারোটা অবশ। শিক্ষকরা ওদের দুর্যোগ মুহূর্তে যদি ওদের প্রাপ্ত টাকাটা না পায়, তাহলে আমাদের দেশের জাতীয়ত্ব লজ্জা হওয়া দরকার। আমার আব্বু অনেকবার যোগাযোগ করছে, আমি 6-7 বার আসছি। আর আবুল কাশিমের বাবা পেনশনের অপেক্ষায় থেকে পাড়ি জমিয়েছেন 2020 সালে। 6 বছর পরও বাবার পেনশনের অর্থ তুলতে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে। 6 বছর হয়েছে, আজকে 2026, এখন পর্যন্ত আমি অফিসে আসতেছি যাইতেছি, মানে তারা যে সঙ্গে যা কাগজ বলে আমি তাই দিতেছি। মারা গেছে 2020-এ। টাকার জন্য বারবার আসতেছে আর বলতেছে এই যাবে, কিন্তু আজকে বললো যে সফটওয়্যারের সমস্যা, কবে সফটওয়্যার ভালো হবে এটা জানি না। 6 মাসের মধ্যে শিক্ষকদের অবসর ভাতা পরিশোধের আইন থাকলেও তা যেন এখনো ফাইলবন্দি। অবসরের ফাইল জমে 5 বছরের সেশন জটে এখন বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা বোর্ড। গেটওয়ের জটিলতার কারণে আমরা প্রায় এই 1 বছর ধরেই দিতে পারছিলাম না। সফটওয়্যার টু সফটওয়্যার কাজ হবে, ওরা সফটওয়্যার ছাড়া আইবাস আমাদের সাথে কাজ করবে না। ফেব্রুয়ারিতে এসে 251 জন ছিল, এখানে এসে জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। প্রায় 4 ভাগের 1 ভাগই মারা যায়, কোনো ক্ষেত্রে 30%, 35%। এত জটের কারণ খুঁজতে মাঠে নামে সময় সংবাদ। বিভিন্ন দফতরের তথ্য বিশ্লেষণে জানা গেছে সমস্যার প্রধান কারণ আইবাস সফটওয়্যার জটিলতা। ভোগান্তির কথা স্বীকার করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব জানান, বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়।
ডাটা সবকিছু বুঝে অফিসটাকে বুঝে সচল করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমাদের প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা ব্যবসায়িক কল্যাণের জন্য এই বিষয়গুলোর জন্য কাজ করছেন। এই যে সফটওয়্যারটা ঠিক করার জন্য মানে সংশ্লিষ্ট করতে হয়েছে। জানা যায় বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা দেওয়ার প্রকল্পটি চালু করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু রাজনৈতিক কারণে আওয়ামী লীগ সরকারের আমলে নজর দেওয়া হয়নি এদিকে। যে শিক্ষকরা যৌবনের সবটুকু শ্রম ঢেলে দিয়ে গড়ে তোলেন একটি শিক্ষিত জাতি, সেই শিক্ষকরাই আজ অবসরে এসে অনাদর আর অবহেলায় দিন কাটাচ্ছেন। আর তাই তো জীবনের শেষ দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে নিজের অবসরের প্রাপ্য সবটুকু অর্থ বুঝে পেতে চান কোনো প্রকার দীর্ঘসূত্রতা ছাড়াই। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল সেদিকে নজর দেয় কিনা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির সইয়ের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর সঙ্গে বৈঠকে ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, অনলাইনে চুক্তি হলেও আনুষ্ঠানিক সই হবে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায়। একই সঙ্গে শুক্রবার থেকেই হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে বলেও জানান তিনি। যদিও ইরানের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। সইয়ের মধ্য দিয়ে শুরু হবে 60 দিনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবায়ন পর্ব। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আলজেরিয়া পরীক্ষা দিয়ে সকালে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি মার্টিনেজ, রাতে মাঠে নামছে ফেভারিট ফ্রান্স। গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দিল্লির ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ ও আটকে রাখার তথ্য ঠিক নয়, জানালেন উপদেষ্টা ডাক্তার জাহেদ। শুধু ভারত নয়, আত্মসম্মান বিকিয়ে কোনো দেশের সঙ্গে কাজ করবে না বাংলাদেশ। এবং আনোয়ারায় চীনা ইকোনমিক জোন সহ একনেকে 5 প্রকল্প অনুমোদন। 100 উপজেলায় হবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও 10 জেলা। এই ছিল 5টার সময় সংবাদে।